রাজ সুস্থ হতেই রাজের কথা মতো গাঙ্গুলি বাড়ির চাবি কুসুমের হাতে তুলে দিল ইন্দ্রাণী। ধারাবাহিকের শুরুতেই দেখা যাচ্ছে কুসুম তো ভিক্ষে কমপ্লিট করে তারপর মন্দিরে ফিরে যায় ভোগ রান্নার জন্য। এদিকে তখন আয়ুষ মন্দিরে ইন্দ্রাণীকে বলছে, মা তোমার তো 11বার প্রদক্ষিণ করা হয়ে গেছে মন্দির, এবার তোমার হাতটা আমাকে দাও, তোমার হাতে মলম লাগিয়ে দিই আমি। ইন্দ্রাণী তখন বলছে কিছু লাগবে না আমার। আয়ুষ তখন বলছে, মা তোমার হাতটা তো পুড়ে গেছে, দাও না আমার। ইন্দ্রাণী তখন বলছে কোনো প্রয়োজন নেই। এদিকে তখন আশ্রমে কুসুম উনুন বানিয়ে নিয়ে মনে মনে বলছে, ভিক্ষার যা সামগ্রী পেয়েছি সেটা দিয়ে পায়েস বানানো সম্ভব, কিন্তু উনুনটা জ্বালাবো কি করে, আমার কাছে তো দেশলাই নেই। অন্যদিকে দেখা যাচ্ছে গুরুদেব তো ইন্দ্রাণীকে বলছে সূর্যাস্তর আগে কিন্তু প্রসাদ তৈরি করে এনে ভগবানের ভোগ নিবেদন করতে হবে, তারপর তোমাদের শাশুড়ি বৌমার ব্রত সম্পন্ন হবে। মীনাক্ষী তখন বলছে, কিন্তু সেটা কি করে সম্ভব, আমি তো বললাম তখন যে অনুশ্রী ব্রত ভেঙে হসপিটালে পৌঁছে গেছে। আপনি বুঝতে পারছেন না, ব্রত যখন সম্পূর্ণ হয়নি প্রসাদ বানাবে কোথা থেকে, আর প্রসাদ বানিয়ে না আনতে পারলে দিদির ব্রত তো অসম্পূর্ণ থেকে যাবে, আর ওদিকে হয়তো দাদা। তখনই ইন্দ্রাণী মীনাক্ষীকে বলছে, চুপ কর ছোট, রাজের কিচ্ছু হবে না, আমি জানি অনুশ্রী কিছু একটা ব্যবস্থা ঠিক করবে, এই ব্রত পালনের চেষ্টা অনুশ্রী ব্যর্থ হতে দেবে না, আমি জানি। আয়ুষ তখন মনে মনে বলছে, তুমি দেখো ঠাকুর, কুসুম যেন ঠিক সময়ে প্রসাদ নিয়ে এসে মন্দিরে পৌঁছায়, মায়ের ব্রতটা যেন আজকেই সম্পূর্ণ হয়। এই বলে তো সিদ্ধার্থকে ফোন করে বলছে, হ্যাঁ কাকাই, এদিকে মায়ের ব্রত সম্পন্ন হয়ে গেছে, আমরা কুসুমের জন্য অপেক্ষা করছি, ও সূর্যাস্তের আগে প্রসাদটা নিবেদন করলেই এই ব্রত সম্পূর্ণ হয়েছে বলে ধরা হবে। সিদ্ধার্থ তখন বলছে, আচ্ছা বেশ, কুসুম ওখানে পৌঁছে গেলে আমাকে জানিয়ে দিস। আর এখানে ওটি চলছে বুঝলিস, ডাক্তাররা এখনো কিছু জানাননি, ওনারা জানালে আমি তোকে আপডেট দিয়ে দেবো। আর আমার দৃঢ় বিশ্বাস কুসুম এই ব্রতটা সম্পূর্ণ করবে, আর কুসুমের জোরেই আমরা দাদাকে আবার বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো। এই বলে তো ফোন রেখে দেয়। এদিকে যখন তো কুসুম ভোগ বানাচ্ছিল তখন হঠাৎ করেই হাওয়া ওঠে, কুসুম তখন আঁচল দিয়ে হাওয়াটা আটকানোর চেষ্টা করে, তখন হঠাৎ করেই তো কুসুমের আঁচলে আগুন লেগে যায়। কুসুম তখন তাড়াহুড়ো করে আঁচলটা নিভিয়ে একটুখানি কাপড় ছিঁড়ে ফেলে দেয়, তারপর তো ভোগটা নিয়ে মন্দিরের দিকে দৌড়াতে দৌড়াতে আসতে থাকে। এদিকে তখন মীনাক্ষী ইন্দ্রাণীকে বলছে, যে ব্রত সম্পন্ন হওয়ার নয় তার জন্য কেন অপেক্ষা করছো, ওদিকে দাদার অপারেশন চলছে, যাই হোক না কেন তোমার তো হাসপাতালে থাকাটা জরুরি, তুমি চলো আমার সাথে হাসপাতালে চলে এসো। আয়ুষ তো তখন কুসুমকে দেখতে পায় দৌড়ে দৌড়ে আসছে, তখন মীনাক্ষীকে বলছে, না মা কোথাও যাবে না, আজকেরই মায়ের ব্রত সম্পন্ন হবে, কারণ মায়ের প্রসাদ নিয়ে মায়ের পুত্রবধূ চলে এসেছে। এই বলে তো কুসুমের দিকে হাত দিয়ে দেখায়। কুসুম তখন উপরে এসে গুরুদেবের হাতে ভোগটা দেয়। গুরুদেব তখন ঠাকুরকে নিবেদন করে গুরুদেব বলছে, এই প্রসাদ বৌমা এবং শাশুড়ি একে অপরকে খাইয়ে দেবে। ইন্দ্রাণী তখন গুরুদেবের হাত থেকে প্রসাদটা নিয়ে কুসুমকে খাইয়ে দেয়, আর কুসুম তখন ইন্দ্রাণীকে খাইয়ে দেয়। ইন্দ্রাণী তখন মনে মনে বলছে, এই ব্রত আমি নিষ্ঠা ভরে পালন করেছি ঠাকুর, আমার স্মৃতির সিঁদুর অক্ষয় করে দাও তুমি। এদিকে কুসুমও তখন মনে মনে বলছে, ঠাকুর বড় সাহেবকে সুস্থ করে দাও, তার জন্য আমি যে কোনো কঠিন পরীক্ষা দিতে রাজি। মীনাক্ষীও তখন মনে মনে বলছে, এই কুসুমটা সব সময় এসে তাড়াতাড়ি বাজি জিতে নেবে, ঠাকুর এবারে যেন না আর হয়, অপারেশন টেবিলে যেন দাদা তোমার কাছে চলে যায়। এদিকে যখন হসপিটালের ডাক্তারবাবু ঈশানকে বলছে, মাত্র 2% গ্যারান্টি ছিল কিন্তু বেঁচে গেছে, উনি এখন ভালোই আছে, এই বলে তো ওখান থেকে চলে যান। অনুশ্রী তখন ঈশানকে বলছে, ঈশান কুসুম জিতে গেছে, কুসুম আবার প্রমাণ করে দিয়েছে। এদিকে তখন গুরুদেব তো ইন্দ্রাণীকে বলছে, ব্রত সম্পন্ন হয়েছে, এবার আপনি আপনার স্বামীর কাছে যান, দেখবেন সুস্থ হয়ে গেছে। তখনই আয়ুষের ফোনে ঈশান ফোন করে। আয়ুষ ফোনটা তুলেই বলছে, বল ঈশান, বাবার অপারেশন কমপ্লিট হয়েছে, বাবা ঠিক আছে তো? ঈশান তখন বলছে, অপারেশন সাকসেসফুল ভাইদা, এই বলে তো ফোন রেখে দেয়। ইন্দ্রাণী তখন বলছে, আমি জানতাম রাজ আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না, এই বলে তো মাথাটা হঠাৎ করে ঘুরে যায়, আর পড়েই যাবে তখন কুসুম এসে ধরে নেয়। ইন্দ্রাণী তখন বলছে, আমাকে ছোঁবে না তুমি। ইন্দ্রাণী গাঙ্গুলি নিজেই একাকে সামলাতে পারে। আয়ুষ তখন ইন্দ্রাণীকে বলছে, মা কুসুম তো ব্রতটা সম্পন্ন করলো, আর তুমি ওর ওপর। ইন্দ্রাণী তখন বলছে, আমি এসব কথা বলে এখানে আর সময় নষ্ট করতে চাই না, এখন রাজের কাছে যেতে হবে। এই বলে তো গুরুদেবকে প্রণাম করে ওখান থেকে চলে যায়। মীনাক্ষীও ইন্দ্রাণীর সাথে সাথে চলে যায়। কুসুম তখন কাঁদতে কাঁদতে আয়ুষকে বলছে, আমার জন্য দেবীমা তোমাকে কোনোদিন ক্ষমা করবে না তাই না? আয়ুষ তখন বলছে, এভাবে নিজেকে দোষ দিও না, তোমার জন্য আমার জীবনে ভালো ছাড়া কোনোদিন খারাপ হয়নি, আর আগামীতেও হবে না, আমি তোমাকে স্ত্রী হিসেবে পেয়ে গর্বিত কুসুম। এই বলে তো কুসুমকে জড়িয়ে ধরে। এদিকে যখন রাজের জ্ঞান ফিরতেই ডাক্তারকে বলছে, ইন্দ্রাণীরা কি কেউ এসেছেন? ডাক্তার তখন নার্সকে ইন্দ্রাণীকে ডেকে দেওয়ার জন্য বলে। ইন্দ্রাণী তো ভেতরে এসেই ডাক্তারকে বলছে, ও এখন সুস্থ তো? ডাক্তারবাবু বলছে, হ্যাঁ উনি এখন রিকভারির দিকে এগোচ্ছে, কোনো অসুবিধা নেই, আর খেয়াল রাখবেন ওনার ওপর মানসিক চাপ যেন না হয়। এই বলে তো ওখান থেকে চলে যায়। ইন্দ্রাণী তখন রাজের মাথায় ফুল ছুঁয়ে প্রসাদ খাইয়ে দেয়। রাজ তখন ইন্দ্রাণীর হাতটা পুড়ে গেছে দেখতে পেয়ে বলছে, ডাক্তার দেখিয়েছো?
ইন্দ্রাণী তখন বলছে ঠিক হয়ে যাবে। ঈশান তখন বলছে মা বাইরে চলো, একটু ড্রেসিং করিয়ে নেবে। ইন্দ্রাণী তখন বলছে আমার ওইসব ডাক্তার নার্স কিছুই লাগবে না, আমি এখন এখান থেকে কোথাও যাব না। রাজ তখন বলছে যাতে আমায় না কোথায় যেতে হয় তার জন্য এত লড়াই করে তো আমাকে ফিরিয়ে নিয়ে এসছো, কিন্তু আয়ুষ আর কুসুম কোথায়? এদিকে যখন কুসুম আয়ুষকে বলছে বড় সাহেব কেমন আছে তো আমাদের জানালেন না। আয়ুষ তখন বলছে ঈশান তো গেছে, আমাদেরকে ঠিক জানাবে, এই বলে তো নিচে নেমে আসে। তখনই তো প্রেসের লোকরা আয়ুষ আর কুসুমকে ঘিরে ধরে। তারপর আয়ুষকে প্রশ্ন করে আপনার মা তো আপনাদের বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, তার রাজশেখর গাঙ্গুলির মৃত্যুর পর কি আপনার মা আপনাদের মেনে নেবে? আয়ুষ তখন বলছে আপনাদের কাজ তো মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেয়া, কিন্তু আপনারা টিআরপির জন্য আমার বাবার সঙ্গে এরকম কেন করলেন? এত মিথ্যে কথা কেন বললেন? সাংবাদিকরা তখন বলছে কোন মিথ্যে কথা স্যার? আয়ুষ তখন বলছে এই যে আপনাদের টিআরপি বাড়ানোর জন্য ভিউয়ার্সদের সামনে বললেন যে রাজশেখর গাঙ্গুলি মৃত, তাহলে আমি এখন একটা ব্রেকিং নিউজ দিই। রাজশেখর গাঙ্গুলি আপনারা যাকে নিয়ে মৃত বলে ঘোষণা করে দিয়েছেন তিনি এখন জীবিত। আর এই সমস্ত মিথ্যে খবর বলার আগে আপনারা একবার ভেবে দেখবেন না? এই বলে তো আরও কথা শোনাতে থাকে। তখন ঈশান এসে আয়ুষ আর কুসুমকে বলছে বাবা ডাকছে চলো, বলে তো নিয়ে চলে যায়। ভেতরে এসেই আয়ুষ আর কুসুম রাজকে বলছে ভালো আছেন তো বাবা, এখন কোনো কষ্ট হচ্ছে না তো? রাজ তখন বলছে এরকম ছেলে বৌমা যারা আছে তার কষ্ট কিসের? তোমরা সবাই মিলে আমাকে যেভাবে বাঁচিয়ে নিয়ে এসেছো তার সত্যিই কোনো তুলনা হয় না। আচ্ছা এবার তো বাড়ি যাওয়ার পালা, আমরা সবাই একসঙ্গে বাড়ি ফিরবো তো? এই বলে তো কুসুমকে বলছে বড় বৌমা তুমি আয়ুষকে নিয়ে তোমার বাড়িতে ফিরবে তো? কুসুম তো তখন মাথা নেড়ে হ্যাঁ বলে। রাজ তখন বলছে যাক এইবার আমি নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারবো, আমার ঘরে আবার সবাই একসঙ্গে হবে, সারা বাড়িটা আনন্দে ভরে উঠবে, আমি নিশ্চিন্ত। ইন্দ্রাণী তখন প্রচণ্ড রেগে গিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। মীনাক্ষী তখন ইন্দ্রাণীর পিছন পিছন এসে বলছে আমি জানি দিদি তুমি ধর্ম সংকটে পড়েছো, তুমি এত কষ্ট করে দাদার জন্য ব্রত সম্পূর্ণ করলে আর দাদা চোখটা খুলেই কুসুমকে বাড়ি নিয়ে যাবে বলছে। দিদি গোটা সমাজ জানে তুমি আয়ুষকে কুসুমের জন্য ত্যায্য করেছো, এমনকি আয়ুষ আর কুসুমকে আমাদের বাড়ির থেকে বের করে দিয়েছো, আমাদের আত্মীয় স্বজন সবাই জানে। আয়ুষকে তো তুমি ব্যবসা থেকেও বের করে দিয়েছো, তাহলে এত কিছুর পরে তুমি যদি ওদেরকে ফিরিয়ে নিয়ে আসো তাহলে লোকে কি বলবে বলো? এটাই তো বলবে যে ইন্দ্রাণী গাঙ্গুলির কথার কোনো দাম নেই। তাই বলছি কি দিদি তুমি দাদাকে একটু ভালো করে বোঝাও না, বোঝাও যে আয়ুষ আর কুসুমকে এখন আর ফিরিয়ে আনা সম্ভব নয়। আচ্ছা তুমি যদি দাদার জন্য এত কঠিন ব্রত পালন করতে পারো, দাদা তোমার সম্মান রাখার জন্য এইটুকু করতে পারবে না? এই বলে তো বলছে দিদি গাঙ্গুলি বাড়ির বউ হতে পারে না একজন কাজের লোক। ইন্দ্রাণী তখন কোনো কথা না বলে চুপ করে থাকে। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।